শুভ সন্ধ্যা। এই মুহূর্তে জিনেভা জিনারাই আছেন, আমরা লাইভে আছি। তো দর্শক, গারো বইমেলা 2021 লেখক আড্ডা, আমরা আছি শিশু মালঞ্চ স্কুল প্রাঙ্গণে। তো আমার সাথে জনজাতির কণ্ঠ সম্পাদক উন্নয়ন দিশিরা আছে। তো উন্নয়ন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু বলা যায়, সম্পর্কে আমার দেবর, কিন্তু কিভাবে ওইটা না সেটা বড় বিষয় না, কিন্তু আমরা সেভাবেই ডাকি আর সেভাবেই আমাকে সম্বোধন করে ভাবি। তো উন্নয়ন, কেমন আছো? এই তো ভালো। তো আমার প্রশ্ন যেটা, যে এখানে যে বইমেলা হচ্ছে, আমাদের গারো বইমেলা, রেসপন্স কেমন আমি জানতে চাই। শুরু থেকেই আমি গারো বইমেলায় ছিলাম এবং উদ্বোধনী দিন থেকেই আজকে পর্যন্ত অনেক আমরা দেখতে পাই যে অনেক পাঠক এবং লেখক একটা মিলন মেলা আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে আমাদের সুদূর গ্রাম থেকেও আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের কবি মতেন্দ্র মার্কিন উনি এসেছিলেন, আমরা দেখেছি। এমনিভাবে শুধু গারো লেখক পাঠকই নয়, আমরা দেখি যে আমাদের বাঙালি মহলের যে বন্ধু লেখক এবং পাঠক ওনারাও বইমেলায় এসেছেন। এই দিক থেকে আমার মনে হয় যে এই বইমেলার আয়োজনের একটা সার্থকতা আমি দেখতে পাই আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি যতদূর জানি, তো এখানে যে ছাড় যে বিষয়ে কথা বলা আছে, যে 30 থেকে 70% ডিসকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে যদি দেখি তরুণ কবি তথা যদি সাংবাদিকদের বই এখানে আছে, তো কোন বইটা সব থেকে বেশি এখানে তার মানে বিক্রি হচ্ছে যদি বলেন? আমি এইখানে কয়েকটা বই নিয়ে এসেছি সাথে। এইখানে সবচেয়ে আমি আসলে দেখতে পাই যে আমাদের গারো পারিবারিক আইন, প্রসঙ্গ অভিভাবকত্ব ও নাবালকত্বের জিম্মা, ভরণ পোষণ এবং দত্তক, এই বইটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাইছি পাঠক এবং আমাদের যে লেখক ওনারাও খোঁজ করছেন, এই বই এসে নিচ্ছেন। প্রথম স্টেপের যে বই পাঠিয়েছিলেন লেখক, ওই বই শেষ, আবার নিয়ে আসতে হয়েছে। তো আমি যেটা বলতে চাই যে এই বইয়ের সারা এবং এই বই খোঁজার পেছনে একটা প্রেক্ষাপট আছে। আমি মনে করি যে এখানে আমাদের মান্দি কাস্টমস নিয়ে যে লেখা এবং মান্দি কাস্টমস সম্পর্কিত যে বই, এই বইয়ের চাহিদা এত কেন, এই প্রশ্ন খুঁজতে গেলে আসলে আমরা যে বিষয়গুলো দেখি যে মান্দিদের যে সোসাইটি এখন চলছে, আমাদের মান্দির সোসাইটির যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো বর্তমান প্রেক্ষাপটে একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে, যার ফলে মানুষ আইনগুলো খোঁজা শুরু করছে যে এই আইনগুলো জানার ইচ্ছা এবং জানাটা জরুরি মনে করার বোধ থেকে আসলে এই বইটার চাহিদা আমি দেখতে পাই। এখানে আমি একটা উদাহরণ দিলে আপনি বিষয়টা আরও পরিষ্কার হবেন, যে মান্দিদের যে সম্পত্তির যে ভাগাভাগির যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু একটা মান্দি সোসাইটিতে এখন একটা অনেকেই প্রশ্ন তুলে যে সম্পত্তি কেবলমাত্র কেন মেয়েদের দেওয়া হবে, ছেলেরা কেন পাবে না, সমানাধিকার কেন পাবে না। বর্তমান প্রজন্ম আবার ওই কাস্টমসগুলো অজ্ঞাতই বলা চলে, যার ফলে জানার জন্যই এই বইটা মানুষ সন্ধান করছে। এই তো আমি জানি যে সেদিন দেখলাম আমি ফেসবুকের লাইভে সম্ভবত দেখেছি, তো আমাদের যে তরুণ কবি নিগুরম রং, উনি এখানে আছে কিনা আমি জানি না, নিগুরম রং, তো ওনার বহিঃপ্রকাশ একটা বই বের হয়েছে, তো আমিও পড়েছি। তো আজকের যে লেখক আড্ডা, তো ওনাদের উপস্থিতি অবশ্যই কাম্য ছিল, কিন্তু আমি আশেপাশে দেখতে পাচ্ছি না। তো নিগুরের বই কি আপনার কাছে আছে? আমি নিয়ে এসেছি নিগুরের বই। একটা সুন্দর কবিতা আছে, যদি আপনি যে কোনো একটা কবিতা এখানে উপস্থাপন করেন। আচ্ছা,
পাঠক মহোদয় একটু আকর্ষিত হবে বা ইন্টারেস্টেড হবেন আচ্ছা। ওনারা দেখে। হ্যাঁ। দেন আমাদের যে বই মেলা হচ্ছে এটা দেখে ওনাদের আরো অনুপ্রেরণা এবং উৎসাহ সেটা দেখেই আসবে আমি মনে করি। কবিতা পাঠের আগে আমি যেহেতু আমাদের নতুন বহিঃপ্রকাশ, আমার বন্ধু নিগুর রং এই কবিতার এই কাব্যগ্রন্থ লিখেছেন। এই বই 14 তারিখে এসেছে, একটা ঐতিহাসিক একটা দিন। আমি মনে করি যে মান্দি সোসাইটিতে এরকম বই আমার মনে হয় যে এটা খুবই প্রথম, যে এরকম বিস্ফোরক একটা কাব্যগ্রন্থ আমরা আপনারা যখন দেখবেন যে এখানকার কবিতাগুলো যখন আপনি প্রথম থেকে পাঠ করবেন তখন দেখবেন যে মনে হবে যে এই কবি প্রেমে বিফল হয়ে কবিতাগুলো লিখেছেন। প্রথম পাঠে এরকম মনে হতে পারে, যেমন আপনি যখন দেখবেন যে প্রেম নেশা, অদ্ভুত নেশা, বিষাদ, ভয়, এই কবিতাগুলো যখন আপনি পড়বেন তখন মনে হবে যে এই কবি নিশ্চিত আকারে প্রেমে ব্যর্থ হয়ে এই কবিতাগুলো লিখেছেন। কিন্তু আপনি যখন এই কবিতাগুলো পাঠ করতে যাবেন, পৃষ্ঠা উল্টাতে থাকবেন, ঠিক তখনই দেখবেন যে আপনি বিস্ফোরক একটা কাব্যগুলো আপনি দেখতে পাবেন, যেখানে যে কবিতাগুলো সচরাচর মান্দি কবিরা কিন্তু সচরাচর এই কবিতাগুলো লিখে না। আমি যদিও কবিতা লিখি না কিন্তু কবিতা পাঠ করি। যেমন উনি সরাসরি উনার যে কাব্যগ্রন্থের পরের কবিতাগুলো উনি যেভাবে লিখছেন, যে এখানে একটা কবিতা আছে এরকম যে রাষ্ট্র প্যাকেজে আমার উঠান বেচে। যেমন এই কবিতাগুলো কিন্তু প্রথম দিকের কবিতাগুলোর চাইতে একদমই ভিন্ন, এবং এখানকার যে বাক্যগুলো আমরা দেখি যে আমি এই কবিতাটা একটু পাঠ করতে চাই এবং এই কবিতাটা একটু আপনাদের শোনাতে চাই বা আমার যারা শুনছেন। রাষ্ট্র প্যাকেজে আমার উঠান বেচে, রাষ্ট্র প্যাকেজে আনন্দ বেচে, আনন্দ প্যাকেজে মোড়ানো বহু চাকচিক্যে রিসোর্টে। প্যাকেজের কত রূপ, ইকো পার্ক, ইকো কটেজ, পাহাড় ও সমতলের আদিবাসীদের প্যাকেজের জন্য করা হয় উচ্ছেদ, তৈরিকরণ হয় রক্ত ঝরানো উপাখ্যান। রাষ্ট্র প্যাকেজে আমার উঠান বেচে, রাষ্ট্র প্যাকেজে আনন্দ বেচে, বেচে আদিবাসীদের উঠান। ওখানে আনন্দ ভ্রমণ হয়, বারবিকিউ পার্টি হয়, দলে সদল বলে নেচে গেয়ে জানাই অসভ্য রাষ্ট্রের এই জয়। রক্তের দাগ পায়ের নিচে চাপা রয়, জন্মভিটে জন্মভূমি থেকে উচ্ছেদ করা বিশ্বের নৃশংস আগ্রাসন বলে প্রতীয়মান হয়। এখানে রাষ্ট্র নিজেই তৈরি করে আগ্রাসন, রাষ্ট্র নিজেই তৈরি করে শোষণের উপাখ্যান, নিজেই তৈরি করে উপাখ্যান। কি অদ্ভুত রাষ্ট্রের এই অভিধান! তার অভিধানে আদিবাসীদের উচ্ছেদ শব্দ নেই, আছে ইকো পার্ক, ইকো কটেজ, ইকো ট্যুরিজম, মুনাফাখোর কর্পোরেট পুঁজিবাদী আগ্রাসন। রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে আমাদের উপর বৈষম্য আর নিপীড়ন। বহুজাতিক কোম্পানি, পুঁজিপতি পৃষ্ঠপোষকতায় সক্রিয় অংশগ্রহণ। কেড়ে নিচ্ছে আমাদের ভূমি, কেড়ে নেওয়া হয় আমাদের বসত ভিটা, গড়ে তুলছে সংরক্ষিত এলাকা, ইকো পার্ক, ইকো ট্যুরিজম, মুখোশ পরা সামাজিক বনায়ন। কাগজে কলমে লেখা থাকে বন সংরক্ষণ, ভেতরে নিহিত আদিবাসী উচ্ছেদ ষড়যন্ত্র। কালির দাগ লাল রক্তের রঙে মুছে যায়, ভিতরে উদ্দেশ্য আদিবাসীদের উচ্ছেদ। এই কবিতা একটু দীর্ঘ এই কবিতার অল্প কিছু অংশ আমি পাঠ করে শোনালাম। আমি এর পরের যে কবিতাগুলো আসলে আপনারা দেখতে পাবেন যে খুবই ব্যতিক্রমী। এখানে ওনার সমাজ এবং রাষ্ট্রকে নিয়ে উনি কীভাবে চিন্তা করছেন, এই চিন্তাগুলো প্রবল আকারে আমার মনে হয় পাতায় পাতায় স্থান পেয়েছে।
এবং এই জায়গা থেকেই এই কাব্যগ্রন্থ ব্যতিক্রমী। যেমন এখানে আরেকটা আমি কাব্যগ্রন্থে রেখে দিয়েছি একটু নাড়াচাড়া করার জন্য, কবি মিঠুন রাকসামের গন্ধচূড়, এই কবিতার বই এবং বহিঃপ্রকাশ। এখানে এই দুইটা কবিতা, এই দুইটা কাব্যগ্রন্থে আপনারা একটু ব্যতিক্রমী কিছু খুঁজে পাবেন। আমি এই বিষয়ে একটু আলাপ করতে চাই যে গন্ধচূড় এই কবিতার কবি মিঠুন রাকসামের, যেমন এখানেও একই বিষয়গুলো আমার মনে হয় আছে। এটা আবার পুরোপুরি আমাদের মান্দিদের বিষয়গুলো উঠে এসেছে। যেমন কার কথা বলি, এই পাহাড় বন, এই ভিটা জমি, এই যে মান্দি আর সহজ সরল নয়, তাদের মগজ দখলকৃত, আত্মা খ্রিস্টের প্রেতাত্মা। যেমন যেমন আপনি যখন এই কবিতাগুলোকে ভাঙতে যাবেন তখনই আপনি দেখতে পাবেন যে এই যে আমাদের যে বন, পাহাড়, জমি, এগুলো আর আমাদের নেই। এবং আপনি দেখবেন যে আমাদের যে আদিম মানুষগুলো, আমরা গারোরা কিংবা আমরা আদিবাসীরা, আদিবাসী বললে একটা সহজ সরল চেহারা আমরা দেখতে পাই, কিন্তু ওই সরলতার মাঝেও না এখন আর সরলতা নেই। এখন আদিবাসীদের মধ্যেও একটু কৃত্রিমতা, বাইরের জগতের যে একটু ভণ্ডামি, এগুলো অনেক বেশি প্রভাবিত। এবং এই যে আর সহজ সরল নয়, এই লাইন দিয়ে কিন্তু এটাই বোঝানো হয়, আমি যতটুকু বুঝে নেই। হ্যাঁ, আবার এই যে আরেকটা লাইন দেখবেন যে তাদের মগজ দখলকৃত, আত্মা খ্রিস্টের প্রেতাত্মা। গারোরা কিংবা আমি বলবো যে আমরা বিশেষ করে গারোরা, এবং আমি যেহেতু গারো, আমি গারোর কথাই বলবো, অন্য জনগোষ্ঠীকে আমি এখানে আর টানতে চাইছি না। বিশেষ করে গারোরা এখন খ্রিস্টের প্রেতাত্মা, কবি যেভাবে বুঝিয়েছেন যে খ্রিস্টকে আমরা খ্রিস্টের হয়ে আমরা এখন কথাবার্তা বলি। আসলে প্রকৃতপক্ষে এর আগের প্রেক্ষাপট তো আসলে আমরা খ্রিস্টান ছিলাম না, আমরা আসলে প্রকৃতিচারী ছিলাম, সাংসারিক ধর্মাবলম্বী ছিলাম। কিন্তু এখন আমরা খ্রিস্টের হয়ে গুণকীর্তন করি। এর পরের লাইনগুলোতেও আপনি একইভাবে দেখবেন যে এখানে ফাদারের কথা বলা হচ্ছে। ফাদাররা আমাদেরকে বলছে যে যা বলা হয়েছে সব ঠিকঠাক হয়েছে, তোমরা সাংসারিক ছেড়ে খ্রিস্টান হয়ে ভালোই করেছ, এবার যিশুর নামে গুণকীর্তন করো, যিশুর রক্ত ভেবে পান করো দ্রাক্ষারস। এখানে চুয়ের কথা বলা হচ্ছে। চু যেটা আমরা আসলে আপনিও জানেন যে চু আসলে গারোদের একটা স্পিরিচুয়াল বিষয়ের সাথে জড়িত পানীয়। এটা বিভিন্ন পূজা কিংবা আমরা যখন নাকি আমাদের যে আনুষ্ঠানিকতা সারতে যাই তখন এটার প্রয়োজন পড়ে। তো এই চুটাকে এখন আমরা একটা গারোদের মধ্যেও একটা গোষ্ঠী ব্যবহার করতে পারে। আপনি দেখবেন যে আবার আরেকটা বিশেষ গোষ্ঠী, সেটা পুরোপুরি টেবু, সেখানে তারা ব্যবহার করতে পারে না। আমরা এই যে একটা সার্বজনীন পানীয় কি করে বিশেষ একটা গোষ্ঠীর হয়ে যায়, এই বিষয়গুলো আমার মনে হয় এই লাইনে লাইনে আপনি এগুলো দেখতে পাবেন। আমি এই বইয়ের আমার মনে হয় এটা আমি আরেকটু ভেঙে যদি বলি, এই জন্মভূমি, এই জঙ্গল, তাতারা রাবুকার পীঠস্থান, এই জল জঙ্গলা শালজংয়ের, এই পাহাড় সমতল সুষমীর, এই মাটি এই ভূমি চূড়াবুদির, এই বনভূমি পাহাড় সমতল জল হাওয়া সাংসারিক মন্দির আচিক মন্দির। এই যে পরের লাইনে আপনি দেখতে পাবেন যে আমি এতক্ষণ যে কথাগুলো আসলে বললাম এগুলো পরিষ্কারভাবে আরও উঠে এসেছে। যেমন এই জঙ্গল, জমি, পাহাড়, এগুলো সব মান্দিদের। এটা তাতারা রাবুকা আপনি জানেন যে মান্দিদের প্রধান দেবতা ছিলেন, সাংসারিক দেবতা। চূড়াবুদির উনিও দেবতা ছিলেন, এবং ওই পাহাড়গুলো আসলে মান্দিদের পীঠস্থান ছিল। কিন্তু এখানে আমুয়া হতো, রুগালা হতো, রংচুগালা হতো, ওয়ানগালা হতো। কিন্তু এখন হচ্ছে আমাদের ওয়ানগালাটাও হচ্ছে না, ওয়ানগালার বদলে হচ্ছে খ্রিস্টরাজার পর্ব আপনি দেখতে পাবেন।
পরিস্থিতি যা হ্যাঁ বর্তমান পরিস্থিতি যদি দেখি এই বিষয়গুলোই আমার মনে হয় এই কবিতায় উঠে এসেছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা আমাদের তরুণদের মধ্যে আরও বেশি করে আলোচিত হওয়া উচিত আমি মনে করি। এবং এইখানে কবি আশার বাণীও শুনিয়েছেন, তরুণদেরকে জেগে ওঠার প্রত্যয় উনি ব্যক্ত করেছেন। যেমন খা সাংমা খামারাক, জেগে ওঠো তাতারা, জেগে ওঠে শালজং, জেগে ওঠো সুসুমি, জেগে ওঠে রক্ষিমে। রক্ষিমে মানে আমাদের যে গৃহ দেবী, ঘরের দেবতা, জেগে ওঠার কথা উনি বলছেন। আবার প্রাণ সঞ্চার হোক মান্দি সমাজে নিজস্বতাকে ঘিরে। এবং এখানে আপনি দেখবেন যে এই বই যদি কেউ নাও ভিতরে নাড়াচাড়া না করে অন্তত প্রচ্ছদ যদি কেউ দেখে, এখানে আপনি দেখবেন যে ক্রুশ দেখবেন, আপনি এখানে ক্রুশ কাষ্ঠ সচরাচর আপনি এখানে দেখবেন যে যিশুর প্রতিছবিকেই আপনারা এখানে দেখে অভ্যস্ত হবেন। কিন্তু এখানে দেখবেন যে একজন মহিলা, গারো মহিলা, ওনার এই যে দমি দেখবেন, দকমান্দা দেখবেন, রেকমাচু পরা, ক্রুশ কাষ্ঠ। এবং খ্রিস্টের মানে খ্রিস্টীয় ধর্ম দ্বারা এমন বেশি প্রভাবিত যে আমরা ওখান থেকে আর বেরোতে পারছি না। আমার সম্ভবত মনে হয় এই প্রচ্ছদ দিয়ে এটাই উনি বুঝাতে চেয়েছেন এবং এটা চরম বাস্তবতা যে, এবং এটাই এই বাস্তবতাই উনি তুলে ধরেছেন। অর্থবহ, হ্যাঁ, এটা অনেক বেশি আমার মনে হয় অর্থবহ এবং প্রাসঙ্গিক। তো আমি অবশ্যই বলবো যিনি বা যিনারাই আপনারা লাইভে আছেন, তো এখানে মেলা হচ্ছে, গারো বই মেলা। তো আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, তো পুরা ফেব্রুয়ারি থাকবো। তো এখানে অনেক কবিদের, অনেক লেখকদের বই, প্রবন্ধ, উপন্যাস এবং গারো লোককাহিনী এবং গারো আইন, এই বইগুলো আছে। তো আপনাদের জন্য আরও সুবিধা আছে, যেটা 30 থেকে 70% ডিসকাউন্টও আছে। তো আমাদের যে বই উন্নয়ন বাই সুন্দর, যে নিগুর রঙের লেখা যে বহিঃপ্রকাশ, এটা সেদিন মাত্র উন্মোচন হয়েছে। তো আমি অবশ্যই বলবো আপনারা আসবেন, এটা সংগ্রহ করবেন। এবং আমার যে এইমাত্র এই বিষয়ে যেটা বললো আমার মিথুন রাকসাম দাদার, শ্রদ্ধেয় মিথুন রাকসাম দাদার বই যে গন্ধছু, তো আপনারা আসবেন এবং এটা সংগ্রহ করবেন। আমার বিনীত অনুরোধ থাকছে আপনারা আসবেন। কারণ যদি বলি, আমি একটা কথা বলবো, যদি হাওয়া খেতে হয় তো নদীর তীরে যেতে হয়, আর যদি বিশাল সমুদ্র দেখতে হয় সেক্ষেত্রে কক্সবাজারে যেতে হয়, আর যদি হিমালয় পর্বত দেখতে হয় তো আমাদের উঁচু পর্বতে যেতে হয়, আর যদি আমাদের ভালো মানুষ হতে হয় তো ভালো মানুষের সাথে মিশতে হয়, জ্ঞানী মানুষের বই পড়তে হয় এবং জ্ঞানী মানুষের জীবনী পড়তে হয়। তো আমি বলবো বই পড়ো, বই সংগ্রহ করো এবং আপনারা আসবেন বই মেলায়। আমরাও থাকছি সাথে, আমরা আপনাদের সহযোগিতায়। এবং আরও যদি বলি যে আমাদের গারোদের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি গারো তরুণ কবি, সাংবাদিক এবং অনেক গণ্যমান্য ব্যক্তিদের বই এখানে রয়েছে। আমি আবারও বলবো যে সুমনা দিদির বই আছে, সুমনা চিসিম দিদি, এবং আমার শ্রদ্ধেয় দাদা যে মতেন্দ্র মানখিন, ওনারও আছে। এবং যদি দেখি বিধিপিতার ডাঙ্গ, ওনারও আছে। এবং মনীন্দ্র মারাক, যে মনীন্দ্রনাথ মারাক, ওনার আছে। এবং পরাকৃচিল দাদার আছে, আমার অতি সম্মানিত দাদা যে পরাকৃচিল, ওনার বই আছে। এবং আছে আপনার ফাদার সিমন কি জানি দাদা ছিল এটা, ফাদার সিমন হাচা, ওনারও বই আছে। তো আসবেন, সুন্দর একটা এক জনপদ যাজকের লেখাপত্র, এগুলো আছে, আপনারা সংগ্রহ করবেন। তো উন্নয়ন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর সময় দিয়েছো এই কারণে। তো আমাদের পাওয়া এত সুন্দর সুন্দর গল্প, কাহিনী, উপন্যাস, এখানে আমিও আসি, সবসময় আসি, দেখি এখানকার। তো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকেও। অন এয়ার আছে এখনো? আচ্ছা, আমি
আমি আরেকটু বলে আসলে আমি শেষ করি যে আমাদের গারো বইমেলা হচ্ছে, আয়োজক থকবিরিমকে অনেক বেশি অভিনন্দন এবং এই সাহসী এই পদক্ষেপের জন্যে। আশা করি আমরা লেখালেখির জায়গাটাও আরও আগামী দিনে তৈরি হবে এবং নতুন লেখকরা তৈরি হবে। এবং সেই সাথে আমার যারা গারো বয়োজ্যেষ্ঠ আমার প্রবীণ যে লেখকরা আছেন, আমি চাইবো যে লেখার পাশাপাশি আমার মনে হয় যে সাহিত্য সমালোচনার বিষয়টাও যেন নিয়ে আসা হয়। আমি যেটা বলবো, কারণ একটা সাহিত্যে যখন সমালোচনা থাকবে ওই সাহিত্য তত বেশি সমৃদ্ধ হতে থাকবে এবং একটা পুক্ত হতে থাকবে। কারণ যে আপনি দেখবেন যে সোনাও আপনি পাহাড়ে যখন সোনা পাবেন সেটা অনেক কাঁচা থাকে, সেই সোনাগুলোকে যখন নাকি আগুনে ঝলসিয়ে আগুনে পুড়ে যখন একটা রূপ দেওয়া হয় তখন সেটা খাঁটি সোনায় পরিণত হয়। আমার মনে হয় যে এখন যে গারো সাহিত্য আছে এগুলোকে আরও বেশি খাঁটি আরও বেশি পুক্ত করতে চাইলে আমার মনে হয় সমালোচনাটা নিয়ে আসা উচিত। আমার মনে হয় আমাদের অগ্রজরা এই বিষয়টা আরও দেখবেন। আবারও থকবিরিমকে ধন্যবাদ। সম্পাদক জনজাতি কণ্ঠের সম্পাদকের কাছে একটা প্রশ্ন, যে আজকে হচ্ছে 18 তারিখ, 18 না 19? 18 তারিখ। 18 তারিখ। এই যে 18 দিন হলো বইমেলার, জনজাতি সম্পাদক হিসেবে অবজার্ভটা কেমন, যে মেলার পরিবেশ কিংবা তাদের অংশগ্রহণটা কেমন জনসাধারণের? সর্বশেষ এটা একটু ধন্যবাদ আবারও। আমি প্রথম থেকেই ছিলাম, উদ্বোধনী দিন থেকে আজকে যে 18 দিন চলছে, 18 দিন প্রত্যেক দিনে আমি অন্তত এক নজর হলেও আমি এই বইমেলায় এসেছি। আমি দেখেছি যে এখানে মান্দি যে তরুণরা তাদের উপস্থিতি ছিল, তারা বই নাড়াচাড়া করেছে এবং শিশুরা বই দেখেছে, খুঁজেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মান্দি শিশু সাহিত্য অনেক কম। এবার মনে হয় সুমনা চিসিমদির একটা বই এসেছে গারো ছোটদের জন্যে। তবে আমার মনে হয় যে একটা সাহিত্যিক জনগোষ্ঠী তৈরি করতে চাইলে শিশু সাহিত্যের অবদান আছে এবং শিশু সাহিত্যে গুরুত্ব দিতে হবে। শিশু পাঠকরা, হ্যাঁ, যেহেতু আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুরা এসে তারা বই খুঁজে কিন্তু তারা বই পায় না। এবং আমি আরেকটা বিষয় দেখি যে আমাদের পাঠকের যে লেভেলটা, যারা কিশোরদের জন্য আসলে একজ্যাক্ট করে কিশোর সাহিত্য, একটা কিশোর থ্রিলার, এগুলো কিন্তু গারো বেইজে এখনো লেখা হয় নাই। হ্যাঁ, আমার মনে হয় যে যারা ক্লাস 9-10-এ থাকবে এবং ইন্টার পর্যন্ত এত ভারী বই পড়ার মনস্তত্ত্ব তৈরি হয় না। এখানে যে বইগুলো আছে আমার মনে হয় খুব ভারী বই। এই বইগুলো যারা অনার্স লেভেলে যাচ্ছে, আরও যারা পাঠক একটু যারা তাদের জন্য এই বইগুলো। এখন বই মেলা বললে আসলে মেলাতে সব শ্রেণী গোষ্ঠীকে ধরতে হবে মেলায়। আমার মনে হয় যে আমাদের লেখকদের উচিত, আমি লেখকদেরকে আহ্বান জানাবো যে শিশু সাহিত্য এবং কিশোর থ্রিলার তাদের জন্য বইগুলো লেখা এবং যেহেতু সফট এই বিষয়গুলোতে আরও নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আর অন্য দিক থেকে আমার পর্যবেক্ষণে আমি দেখছি যে তরুণদের অংশগ্রহণটা অনেক বেশি। এখানে তরুণ লেখকরা প্রতিদিনই আসছেন, প্রত্যেক দিনই তরুণ পাঠকরা আসছেন, অন্তত বই নাড়াচাড়া করছেন। আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও বৃদ্ধি পাবে। তবে আমি থকবিরিমকে আরও আহ্বান জানাবো যে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যদি আয়োজনটা করা যায়।